জেমস ক্যামেরনের ২০০৯ সালের সেই বিখ্যাত চলচ্চিত্র অ্যাভাটারের জগতে আপনাকে স্বাগত। এটা তো শুধু একটা বক্স অফিস কাঁপানো সিনেমাই ছিল না, তাই না? একদমই না। এটা ছিল ফিল্ম মেকিংয়ের জন্য একটা প্রযুক্তিগত আর শৈল্পিক বিপ্লব। ঠিক। আজ আমরা এই সিনেমার পেছনের সেই অবিশ্বাস্য গল্পটা নিয়েই একটু গভীরে যাব। প্রায় ১.৫ দশকের গবেষণা, উদ্ভাবন আর আর এক পরিচালকের একগুঁয়ে জেদের গল্প। হ্যাঁ, কিভাবে ক্যামেরনের সেই কৈশোরের একটা স্বপ্ন সিনেমার ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল, আমরা সেটাই ধাপে ধাপে দেখব। চমৎকার। আমরা একদম শুরু থেকে এর গোড়ার ধারণা থেকে শুরু করে প্রযুক্তিগত দিকগুলো, স্টুডিওর সাথে ফান্ডিং নিয়ে যে টানাপোড়েন ছিল, ও হ্যাঁ, ওই গল্পটা তো দারুণ। তারপর প্যান্ডোরার ওই বিশাল জগৎ তৈরি, আর সবশেষে মুক্তির পর যে সামাজিক বিতর্কগুলো হয়েছিল সেগুলো আমরা নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। এই বিশাল জগতের শুরুটা কোথায়? আমি যতদূর জানি এর বীজ বোনা হয়েছিল ক্যামেরনের কৈশোরে, ক্লাসরুমে বসে। তো মহাকাশচারী বিশাল সব গাছের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর এটাই প্যান্ডোরার সেই আলো ছড়ানো গাছপালার অনুপ্রেরণা। একদম, ওটাই ছিল প্রথম স্কেচ। কিন্তু মজার ব্যাপার হলো, এই ধারণাগুলো তার মাথায় আরও আগে থেকেই ঘটছিল। তার পুরনো অনেক কাজেই এর উপাদান পাওয়া যায়। যেমন? যেমন ধরুন, কলেজে তিনি ক্রাইসালিস বলে একটা স্ক্রিপ্ট লিখেছিলেন। তার নায়ক ছিলেন পক্ষাঘাতগ্রস্ত। জেক্সালির মতো? ঠিক, যিনি মহাকাশে গিয়ে নতুন একটা শরীরে প্রাণ ফিরে পান। আবার জেনোজেনেসিস নামে তার একেবারে প্রথম দিকের একটা স্ক্রিপ্টে ফ্যান লিজার্ড নামে একটা প্রাণী ছিল, যা দেখতে প্রায় অ্যাভাকারের হ্যামারহেড টাইটানোথেয়ারের মতো। তার মানে এই জগৎটা তার মাথায় বহু বছর ধরে একটু একটু করে তৈরি হচ্ছিল। বেদ্যম। কিন্তু একটা বিষয়, ১৯৯৪ সালে তিনি তো ৮০ পৃষ্ঠার একটা ট্রিটমেন্ট লিখেই ফেলেছিলেন। ঠিক করেছিলেন টাইটানিকের পরেই বানাবেন। কিন্তু তারপর প্রায় ১ দশক হাওয়া কেন? কারণটা ছিল বলতে পারেন শৈল্পিক সততা। ক্যামেরন খুব ভালো করে জানতেন যে ৯০-এর দশকের সিজিআই প্রযুক্তি তার কল্পনাকে ঠিকমতো পর্দায় আনতে পারবে না। মানে দেখতে ভালো লাগতো না। ভালো লাগা তো দূরের কথা, নাভিদের দেখতে প্লাস্টিকের মতো লাগত। প্যান্ডোরার জঙ্গলটাকে মনে হতো একটা ভিডিও গেম। পুরো আবেগটাই নষ্ট হয়ে যেত। তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য। আর সেই সঠিক সময়টা এলো পিটার জ্যাকসনের হাত ধরে। ঠিক ২০০৫ সালে যখন তিনি লর্ড অফ দ্য রিংসে গলম চরিত্রটাকে দেখলেন। ওহ হ্যাঁ, গলাম তো একটা মাইলস্টোন ছিল। একদম, গলমকে দেখে তিনি বুঝলেন যে প্রযুক্তি এখন তৈরি। এখন ডিজিটাল চরিত্র মানুষের মতো সূক্ষ্ম অনুভূতি ফুটিয়ে তোলা সম্ভব। আর তখনই তিনি অ্যাভাটার প্রজেক্টটাকে আবার ফাইল থেকে বের করলেন। কিন্তু গোলাম ছিল একটা চরিত্র। ক্যামেরনকে তো একটা একটা গোটা জগৎ বানাতে হচ্ছিল। এর জন্য তো নিশ্চয়ই নতুন কিছু ভাবতে হয়েছে। আমরা মোশন ক্যাপচার শব্দটা শুনেছি, কিন্তু তিনি ব্যবহার করলেন পারফরম্যান্স ক্যাপচার। পার্থক্যটা কি আসলে? পার্থক্যটা বিশাল। এবং এবং এটাই অ্যাভাটারের আসল জাদু। মোশন ক্যাপচারে শুধু শরীরের নড়াচড়া রেকর্ড করা হয়, কিন্তু পারফরম্যান্স ক্যাপচারে ক্যামেরনের লক্ষ্য ছিল অভিনেতার আত্মাকে ডিজিটাল চরিত্রের মধ্যে নিয়ে আসা। আত্মা? কিভাবে? অভিনেতাদের মাথায় একটা বিশেষ হেলমেট পরানো হতো, যার সামনে একটা ছোট্ট ক্যামেরা লাগানো থাকত। এই এইচএমসি বা হেলমেট মাউন্টেড ক্যামেরাটা অভিনেতার মুখের প্রতিটি অভিব্যক্তি, চোখের পলক, ঠোঁটের কাঁপুনি, সব কিছু 100% নিখুঁতভাবে ট্র্যাক করত। বাহ! তার মানে আমরা পর্দায় যাকে দেখছি সে অ্যানিমেশন নয়, সে আসলে স্যাম ওয়ার্দিংটন, ডিজিটাল মেকআপে। একদম। আর এর সাথে ছিল ভার্চুয়াল ক্যামেরা। হ্যাঁ, এই ব্যাপারটা তো আমার কাছে সায়েন্স ফিকশনের মতো লাগে। মানে পরিচালক একটা খালি ঘরে দাঁড়িয়ে আছেন, কিন্তু মনিটরে দেখছেন প্যান্ডোরার জঙ্গল। এটা কিভাবে কাজ করত? ঠিক তাই। ক্যামেরন একটা খালি স্টুডিওতে দাঁড়িয়ে তার হাতে থাকা একটা মনিটরের স্ক্রিনে প্যান্ডোরার জঙ্গল, ভাসমান পাহাড় সব দেখতে পেতেন। অভিনেতারা যখন অভিনয় করছেন, তিনি মনিটরে তাদের নাভি অবতারগুলোকে দেখতে পেতেন। আর সেই অনুযায়ী শট নিতেন? হ্যাঁ, আর সিমুল্যাক ছিল আরও এক ধাপ এগিয়ে। লাইভ অ্যাকশন শুটিংয়ের সময় এটা বাস্তব অভিনেতাদের সাথে সিজিআই চরিত্রগুলোকে একই ফ্রেমে, রিয়েল টাইমে দেখাতো। তার মানে একজন বাস্তব মানুষ একটা কাল্পনিক চরিত্রের সাথে চোখে চোখ রেখে অভিনয় করতে পারছিল। ঠিক, যা আগে কখনো সম্ভব হয়নি। এইসব অবিশ্বাস্য প্রযুক্তির পেছনে তো নিশ্চয়ই অবিশ্বাস্য পরিমাণ টাকাও লেগেছিল। স্টুডিওর কর্তারা তো নিশ্চয়ই ভয়ে ছিলেন, বিশেষ করে টাইটানিকের বাজেটের পর।
ভয় তো বটেই। 20th সেঞ্চুরি ফক্স প্রচণ্ড দ্বিধায় ছিল। ছবির অফিসিয়াল বাজেট ছিল $237 মিলিয়ন, যা মার্কেটিং মিলিয়ে শেষে $310 মিলিয়ন পৌঁছায়। বিশাল ঝুঁকি। তারা কিছুতেই রাজি হচ্ছিল না। আর এই কারণেই তো ম্যাট ড্যামনের কাছে অফারটা গিয়েছিল। ওহ হ্যাঁ, তাকে তো লাভের 10% অফার করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু তিনি সিরিজের জন্য রাজি হননি। আর এর ফলে প্রায় $603 মিলিয়ন আয় করার সুযোগ হারান তিনি। ভাবা যায়। যাই হোক, ফক্স যখন দেখল যে তাদের প্রতিদ্বন্দ্বী ওয়াল্ট ডিজনি স্টুডিও প্রজেক্টটা নিয়ে আগ্রহ দেখাচ্ছে, তখনই তারা রাজি হলো। অনেকটা বাধ্য হয়েই। আর ক্যামেরা নিজেও তো কম ঝুঁকি নেননি। তিনি নিজের ডিরেক্টরের ফি পর্যন্ত বাজি রেখেছিলেন। বলেন কি? হ্যাঁ, তবে শেষ পর্যন্ত তো ইতিহাস। ছবিটা প্রায় $2.9 বিলিয়ন আয় করে, আর ক্যামেরা নিজে প্রায় $350 মিলিয়ন পান। টাকা তো জোগাড় হলো, কিন্তু এরপর আসল লড়াই প্যান্ডোরাকে তৈরি করা। এই দায়িত্বটা ছিল নিউজিল্যান্ডের ওয়েটা ডিজিটালের উপর। তাদের চ্যালেঞ্জটা ঠিক কেমন ছিল? চ্যালেঞ্জের মাত্রাটা কল্পনা করা কঠিন। ওয়েটা এই ছবির জন্য প্রায় 35,000 সিপিইউ কোর দিন-রাত চালিয়েছে। 35,000? হ্যাঁ, যা তখনকার সময়ে একটা সুপার কম্পিউটিং ফার্মের সমান। আর ডেটা প্রায় 3 পেটাবাইট স্টোরেজ ব্যবহার করতে হয়েছিল। 3 পেটাবাইট মানে তো 3000 টেরাবাইট। ঠিক। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো একটা জটিল ফ্রেম, সিনেমার 1 সেকেন্ডের 24 ভাগের 1 ভাগ, সেটা রেন্ডার করতে 100 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেত। 100 ঘন্টা একটা ফ্রেমের জন্য? এটা তো শুধু তথ্য নয়, এটা তো পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা চ্যালেঞ্জ ছিল। একদম। ওয়েটাকে ভবিষ্যতের কম্পিউটিং কেমন হবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হয়েছিল। তারা প্রচলিত সফটওয়্যার দিয়ে কাজ করতে পারছিল না। তাই নিজেরাই বানিয়ে নিল। হ্যাঁ, যেমন ফ্যাসেটস নামের সফটওয়্যারটা বানানো হয়েছিল মুখের অভিব্যক্তিকে ডিজিটাল চরিত্রে আনার জন্য। আর প্যান্ডোরার জঙ্গলের ওই যে আলো জ্বলে ওঠা, বায়োলিউমিনেসেন্স। হ্যাঁ, ওই বায়োলুমিনেসেন্স ফুটিয়ে তোলার জন্য তারা প্যান্টারে নামে একটা লাইটিং সিস্টেম তৈরি করে। আর তাদের বানানো ম্যারি নামের 3D পেন্টিং সফটওয়্যারটা তো এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, তাই না? ঠিক তাই। তারা শুধু একটা সিনেমা বানাচ্ছিল না, তারা ভবিষ্যতের সিনেমা বানানোর প্রযুক্তি তৈরি করছিল। এই ডিজিটাল জগতের মতোই বাস্তবসম্মত ছিল প্যান্ডোরার জীবজন্তু আর গাছপালা। হ্যাঁ, ক্যামেরন চেয়েছিলেন সবকিছু যেন বৈজ্ঞানিকভাবে বিশ্বাসযোগ্য হয়। যেমন প্যান্ডোরার বেশিরভাগ প্রাণীর 6টা পা, কার্বন ফাইবারের মতো হাড়, যা তাদের হালকা কিন্তু শক্তিশালী বানায়। ওই যে থানেটার নামের হিংস্র প্রাণীটা, ওটা নকশা করতে কয়েক মাস লেগেছিল। ওর বুকের 2 পাশে শ্বাস নেওয়ার জন্য 2টো ছিদ্র আছে, যা দেখতে অনেকটা স্পোর্টস কারের এয়ার ইনটেকের মতো। বাহ, দারুণ আইডিয়া। আবার ভাইপেরুলফের ক্ষিপ্রতার জন্য মিঙ্ক থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। আর উদ্ভিদ জগৎ, বিশেষ করে ওই এইওয়ার ধারণাটা যে সব গাছপালা একে অপরের সাথে যুক্ত, একটা নেটওয়ার্কের মতো, এটা কি পুরোপুরি কাল্পনিক? আশ্চর্যজনকভাবে না। ক্যামেরন এই ব্যাপারটা নিশ্চিত করতে অধ্যাপক জোডি এস হোল্টের সাহায্য নিয়েছিলেন, যিনি একজন উদ্ভিদ শারীরবিদ্যার বিশেষজ্ঞ। আচ্ছা। হ্যাঁ, অধ্যাপক হোল্ট তাকে বুঝিয়েছিলেন যে আমাদের পৃথিবীতেও গাছপালা মাটির নিচের রাসায়নিক আর বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। এটাকে উড ওয়াইড ওয়েব বলা হয়। তার মানে এইওয়ার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। অবশ্যই। আর এই বিশ্বাসযোগ্য জগতের জন্য বিশ্বাসযোগ্য অধিবাসীও দরকার ছিল, নাভিরা। হ্যাঁ, আর তাদের নিজস্ব ভাষাটাও তো খুব জরুরি ছিল। নাভি ভাষাটা কিভাবে তৈরি হলো? এর জন্য ভাষাবিদ পল ফ্রোমারের সাহায্য নেওয়া হয়। তিনি প্রায় 1000 শব্দের একটা সম্পূর্ণ নতুন ভাষা তৈরি করেন, যার নিজস্ব ব্যাকরণ আছে। আমি শুনেছি এই ভাষায় এমন কিছু শব্দ আছে যা বলা বেশ কঠিন। হ্যাঁ, এতে ইজেক্টিভ কনসোনেন্ট ব্যবহার করা হয়েছে, যা অনেকটা আফ্রিকার কিছু ভাষার মতো শোনায়। ফলে ভাষাটা শুনতে অন্যরকম হলেও মানুষের পক্ষে বলা সম্ভব। কয়েকটা শব্দ তো খুব বিখ্যাত হয়ে গিয়েছিল, যেমন হ্যালো হলো কালসি। হ্যাঁ, আর ধন্যবাদ হলো ইরাইও। ইরাইও। কিন্তু সবচেয়ে বিখ্যাত লাইনটা ছিল ওল নাতি কামেইয়ে। ঠিক, ওয়েল নাতি কামিয়ে, যার মানে আমি তোমাকে দেখি। কিন্তু এটা শুধু দেখা নয়। এর মানে হলো কাউকে পুরোপুরি বোঝা, অনুভব করা। একদম। আর এই অনুভূতির ভিত্তি হল সাহেলু বা নিউরাল সংযোগের ধারণাটা।
কিন্তু ছবিটা মুক্তি পাওয়ার পর এর গল্প নিয়ে কিছু বিতর্কও তো হয়েছিল, বিশেষ করে হোয়াইট সেভিয়ার বা শ্বেতাঙ্গ ত্রাণকর্তার অভিযোগটা। হ্যাঁ, এবং এটা নিয়ে কথা বলাটা জরুরি। অনেক সমালোচকের মতে জেক স্যালি একজন বাইরের সাদা মানুষ হয়ে নাভিদের নেতা আর রক্ষাকর্তা হয়ে ওঠে, যা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন। মানে ড্যান্সেস উইথ উলভস বা পোকাহন্টাসের মতো। তে ক্যামেরন বা ছবির সমর্থকদের বক্তব্য কি ছিল? তাদের মতে ছবির মূল বার্তাটা আসলে পরিবেশবাদ আর কর্পোরেট লোভের বিরুদ্ধে প্রতিবাদ। জেক সালি এখানে ত্রাণকর্তা নয়, বরং সে পৃথিবীর ধ্বংসাত্মক দিকটাকে, মানে পুঁজিবাদকে প্রত্যাখ্যান করে প্রকৃতির সাথে একাত্ম হয়। তারা এটাকে প্রায়শ্চিত্তের গল্প হিসেবে দেখেন। হ্যাঁ, তারা বলেন এই গল্প তো আমাদের পৃথিবীরই গল্প। মালয়েশিয়ার পেনান জাতি বা পেরুর আমাজনের আদিবাসীরা তো ঠিক একই রকম সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এটা শ্বেতাঙ্গ ত্রাণকর্তার গল্প নয়, এটা নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ছবির পেছনের আরও কিছু মজার তথ্য দেওয়া যাক। যেমন স্যাম ওয়ার্জিংটন যখন অডিশন দেন, তখন তিনি নিজের গাড়িতে থাকতেন। হ্যাঁ, তার কাছে কোনো টাকা ছিল না। সেখান থেকে তিনি সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে ওঠেন। ক্যামেরনের সেটের কিছু নিয়মকানুনও তো খুব বিখ্যাত। ওহ হ্যাঁ, তিনি খুব কড়া ছিলেন। শোনা যায় কারো মোবাইল ফোন বাজলে তিনি নাকি সেটা দেয়ালে পেরেক দিয়ে গেঁথে দিতেন। বলেন কি? আর তিনি সেটে শুধু ভিগান খাবার রাখতেন, যা ছবির পরিবেশবাদী বার্তার সাথে মেলে যায়। আর প্যান্ডোরার ওই যে ভাসমান পাহাড়, ওগুলো তো কাল্পনিক নয়, তাই না? না, ওগুলোর অনুপ্রেরণা হল চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। অসাধারণ সুন্দর জায়গা। আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব স্পষ্ট: অ্যাভাটার শুধু একটা সিনেমা নয়, এটা প্রযুক্তির সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে এক পরিচালকের স্বপ্নের পেছনে ছোটার গল্প। একদম। আর এটি দেখিয়েছে কিভাবে কল্পনা, প্রযুক্তি আর প্রকৃতির প্রতি ভালোবাসা মিলে একটা অসাধারণ অভিজ্ঞতা তৈরি করতে পারে। অ্যাভাটারের মূল বার্তাটাই হল সংযোগ, কানেকশন। আমি তোমাকে দেখি। হ্যাঁ, আমরা সবাই প্রকৃতির সাথে আর একে অপরের সাথে একটা অদৃশ্য সুতোয় বাঁধা। এই বোধটাই হয়তো অ্যাভাটারের আসল জাদু, যা প্রযুক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমাদের হাতের মুঠোয় চলে আসছে। এটা ভাবার মতো বিষয়। যেহেতু ভার্চুয়াল জগৎ তৈরির প্রযুক্তি দিন দিন আরও শক্তিশালী আর বাস্তবসম্মত হচ্ছে, নির্মাতাদের দায়িত্বটা কি হওয়া উচিত? এই প্রযুক্তি কি আমাদের নিজেদের পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে, নাকি এই পৃথিবীর সাথেই আরও গভীর সংযোগ তৈরিতে আমাদের সাহায্য করবে? এই প্রশ্নটা শ্রোতাদের ভাবার জন্য রেখে গেলাম।